দিকটা আলাদা। আচ্ছা, এখন আমার আরেকটা কোশ্চেন আছে। ধরেন আমি বাজারে গেলাম, ঠিক আছে, আর আপনি যেহেতু গরু ভালো জানেন, চিনেন, ঠিক আছে, মোটামুটি। এখন আমি আপনার বিশেষজ্ঞ হিসেবে আমি আসলে গরু চিনি না, সত্যি কথা যে গরু ওইরকম ভাবে চিনি না, বাজারেও ওইভাবে যাওয়া হয় না, ঠিক আছে। এখন আপনারা নিয়ে গেলাম গরু কিনতে, আর সেক্ষেত্রে কি আপনি যখন দামাদামি করবেন, সেক্ষেত্রে আপনাকে কি সবাই গরুর দালাল বলবে? ঠিক আছে, গরুর দালাল হইতে চান কিনা, বা এটা সম্পর্কে সেটা হচ্ছে যে হাটে দেখবেন এক ধরনের লোক থাকে যারা ওই ক্রেতা বিক্রেতার মধ্যে দিয়ে ঢুকে যায়। তো তারা এভাবে গরু ক্রেতার কাছ থেকে একটু টাকা খাওয়ার চেষ্টা করে, গরু কিনে বেচায় দিয়ে বিক্রেতার কাছ থেকে একটু খাওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আপনাদের জন্য একটি নতুন আঙ্গিকে কুরবানি ঈদকে সামনে রেখে আমরা একটি অনুষ্ঠান করতে যাচ্ছি, যেটা হলো গরু সম্পর্কে। আমরা কুরবানি ঈদ সামনে রেখে অনেকেই অনেক প্রবলেমে পড়ি। ধরেন কোন জাতের গরু কিনবো, তারপর হলো গরু চেনার উপায়, আর নানান বিষয় নিয়ে আমরা প্রবলেমে পড়ি। সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে আমাদের সামনে উপস্থিত হয়েছেন তামিম রেজা, যাকে আমরা গরু বিশেষজ্ঞ বলে থাকি। সে গরু সম্পর্কে অনেক স্পেশালিস্ট। ধন্যবাদ তামিম রেজা আমাদের সাথে যোগদান করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে ওয়েলকাম। আসসালামু আলাইকুম সবাইকে। অ্যান্ড আমি মেহেদি ভাইকে ধন্যবাদ দিতে চাই আমাকে আপনার অনুষ্ঠানে গরু বিষয়ক পরামর্শ প্রদান করতে সহায়তা করার জন্য আর এখানে আমন্ত্রণ করার জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান। অ্যান্ড আশা করি আমরা আপনাদের সকল কোয়েরিজগুলো মেহেদি ভাই যেভাবে নোট ডাউন করেছি সেগুলোর অ্যান্সার আমরা করতে পারবো। প্রথমে আমি জানতে চাচ্ছি যে আপনার এই গরুর প্রতি ভালোবাসা কবে থেকে জন্মালো? সত্যি বলতে এই ভালোবাসাটা একদম ছোট থেকে আমার এখনো মনে পড়ে। যখন আমি স্কুলে পড়ি, ক্লাস নার্সারি কেজি বা 1-2 হবে, তখন থেকেই সকালবেলায় কোরবানির ঈদের আগে পুরো এলাকায় গরু দিয়ে ভরে যেত। তো সকালে উঠতাম ঘুম থেকে, কেন যেন তখন অটোমেটিক অ্যালার্ম ছাড়াই উঠতে পারতাম যে কার এলাকায় কী গরু, কীভাবে গরু কিনলো না কিনলো, কত দিয়ে নিয়েছে, বা কার গরু সুন্দর বা কোন কোন জাতের গরু, এগুলো দেখতাম বন্ধুদের সাথে। সো ওইখান থেকে আসলে গরুর প্রতি একটা ভালো লাগা জন্মায়। তারপরে হাটে যাওয়া বা গরু বিষয়ক কিছু পড়া, কিছু বুক থেকে পড়া, কিছু ভিডিওস থেকে কিছু নলেজ নেওয়া বা বিশেষজ্ঞদের কাছ থেকে অনেক কিছু জানা, এভাবেই মূলত গরুর প্রতি আমার ভালোবাসাটা জন্মায়। এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে গরুর জাত সম্পর্কে একটু যদি ধারণা দিন। আসলে যে কোনো প্রাণীরই বিভিন্ন জাত হয়ে থাকে, কখনো এক জাতের কোনো প্রাণী হতে পারে না। তো গরুরও বিভিন্ন জাত আছে। তো জাতের উপর গরুর প্রাইস, গরুর মাংসের স্বাদ, এগুলো নির্ভর করে। যেমন বাংলাদেশের যদি কিছু পিওর ব্রিডের কথা বলি, যেমন আমরা যেটাকে বলি দেশি গরু, হয়তোবা দেশি গরু দেখতে খুব বিশাল হয় না, খুব বড় হয় না, তবে দেশি গরুর মাংস অতীব সুস্বাদু। অ্যান্ড পাশাপাশি শাহিওয়াল আছে, অ্যান্ড রেড চিটাগাং ক্যাটেল আছে, অ্যান্ড নীলকালিনের ধবল গাই বা যেটাকে হাসা বলা হয় সেটা আছে। এগুলো হচ্ছে আমাদের দেশীয় জাত। তো এছাড়া কিছু ফ্রিজিয়ান, হলস্টাইন, তারপরে বর্তমানে কিছু ব্রাহ্মা এসেছে, দেন কিছু ফ্ল্যাগ বি জাতের গরু এসেছে, তারপরে ইন্দ্র ব্রাজিল আসছে, নেপালি আসছে, গির আসছে, তারপর ইন্ডিয়ান জাতগুলো হরিয়ানা আসছে, সিন্ধু আসছে, শিববি, উলবারিশার, এই ধরনের জাতগুলোর গরু বর্তমানে বাংলাদেশে দেখতে পাওয়া যায়। তো যদি আমরা বলতে চাই যে কোন জাতের গরুর মাংস বেশি সুস্বাদু, আসলে এটা এক একজনের টেস্ট এক এক রকম। বাট পুরো পৃথিবী গরুর জাত সম্পর্কে জানলাম, তারপর স্বাদ সম্পর্কে জানলাম। আপনি এখন আমাদের বলবেন যে মানে দেশীয় জাতের কোন এলাকার গরুর দাম কেমন এবং মাংসের স্বাদ কেমন? যদি আপনি দেশীয় জাতের গরুর কথা জিজ্ঞেস করেন, আসলে দেশীয় আপনি স্বাদের কথাই বলেন। স্বাদের কথাই বলবো না, এটা স্পেসিফিক্যালি বলা যাবে না যে এই এলাকার গরুর স্বাদ ভালো, এই এলাকার গরুর স্বাদ খারাপ। এর কারণ হচ্ছে বাংলাদেশ মোটামুটি একটা বড় কান্ট্রি, বাট এমনও বড় না যে এটার আলাদা আলাদা বিভিন্ন স্টেট থাকবে। সো দেখা যায় যে যদি আমি হিসেব করি সিলেট থেকে ধরেন চিটাগাং, বর্তমানে কি হচ্ছে, জাত উন্নয়নের জন্যে প্রতিটা গরুর সিমেন্ট বা বীজ যেটা বলি আমরা, সেটা দিয়ে ক্রস করা হচ্ছে। বিভিন্ন অঞ্চলের গরুর জাত বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, খামারিরা বা প্রান্তিক চাষিরা তারা বিভিন্ন জায়গায় গরু ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চল থেকে কিনে তাদের কাছে নিয়ে যায়। এই জন্য বর্তমানে এটা বলা যাবে না যে এটা এখন স্পেসিফিক্যালি বাংলাদেশের এই অঞ্চলের গরু বা এই অঞ্চলের গরুর স্বাদ বেশি। বাজারকে সামনে রেখে আমরা যদি বলি গরুর দামটা কিন্তু কোরবানি দিয়ে খুবই ফ্যাক্টর একটা বিষয়, যেটা নিয়ে সবাই চিন্তিত থাকে একদম কোরবানির লাস্ট 11th আওয়ার পর্যন্ত। আপনি কি বলবেন যে কোন মানে দামটা কিভাবে নির্ধারিত হয় বা
কোন এরিয়ার দাম কিরকম হইতে পারে? আসলে গরুর দাম বর্তমানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ বর্তমানে জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি। সো এই সমস্ত জায়গায় গরুর দামগুলো দেখা যাচ্ছে যে আগের তুলনায় ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, দাম কমছে না। তো এমন অবস্থায় অনেকে জানতে চায় যে ঠিক কোন জায়গা থেকে গরু কিনলে গরুর প্রাইস কম পাওয়া যায়। আমি সেটা বলবো যে আমরা যারা থাকি ঢাকা শহরের আশেপাশে, এখানে গরুর দাম সচরাচর বেশি হয়ে থাকে। কারণ দেখা যায় যে বিভিন্ন গ্রাম অঞ্চল, বিভিন্ন মফস্বল থেকে গরুগুলো এনে সবাই ঢাকা শহরের হাটের উদ্দেশ্যে আসে, কারণ এখানে মানুষ বেশি। এই জায়গায় হয়তোবা তাদের প্রফিটটা একটু বেশি হওয়া পসিবল, তাই তারা গরু এই ঢাকা শহরের হাটগুলোতে নিয়ে আসে। তবে আমি বলবো বর্ডার সমগ্র এলাকা যেগুলো আছে, তারপরে যে সমস্ত এলাকা একটু বন্যা কবলিত, ওইসব জায়গায় গরুর দামটা একটু কম হয়ে থাকে। তো ওইখান থেকেই অনেকে বর্তমানে যাচ্ছে, দূরে যাচ্ছে, গরু কিনে আনছে নিজেদের কোরবানির জন্য অথবা নিজেদের। অনেকক্ষণ যাবত শুনলাম আপনার ছোটবেলার গরুর বাজারের মানে কোনো মেমোরি যেটা এখনো আপনাদের মানে মনে পড়লে হাসি আসে বা আসলে ব্যথিত করে? আসলে মেহেদী ভাইয়া, এত পরিমাণ গরুর হাটে ঘোরা হয়েছে যে যদি আপনি ব্যথিত বা ফানি কোনো বিষয় জানতে চান, সেটার অভাব হবে না। যেমন ছোট থেকে কিন্তু গরু বাজারে যাওয়ার প্রতি একটা খুব আবেগ বা বলতে পারেন যে খুব উৎসাহ কাজ করতো, কিন্তু পরিবারের বড়দের কারণে সেটা খুব বেশি যে সম্ভব হয়ে উঠতো, একদম নষ্ট হয়ে যেত। দিতে চাইতো না, গরু গুতা মারবে, লাথি মারবে, ব্যথা পাবো, এরকম অনেক ভয়ও দেখাইতো, ইনফ্যাক্ট নিতও না। বাট আমার এই নানা ভাইয়ের সাথে আমি যাইতাম, উনি লুকিয়ে নিয়ে যেত। দেখা হইতো যে আমরা আমাদের বাড়ির গরু কিন্তু আমি না গেলেও নানা বাড়ির গরু কিন্তু ঠিকই আমি যেতাম নানা ভাইয়ের সাথে লুকিয়ে লুকিয়ে। তো এই বিষয়গুলো আমাকে খুব উৎফুল্ল করতো। তো যেমন দেখা গেল যে হাটে গেলে গরু একটা ছুটে দৌড় দেয়। তো যখন আমার লাইফে এমন হয়েছে, তখন আমি ছোট, স্কুলে পড়ি, খুব সম্ভবত 2-3-তে। তো তখন একটা বড় খুব সম্ভবত ইন্ডিয়ান জাতের বলদ গরু দূর থেকে আমি দেখতে যে ছুটে দৌড় দিছে। তো যখন ছুটে দৌড় দিছে, এখন আমার সাথে আমার সমবয়সী আরেকজন রিলেটিভ গিয়েছিল, আমার ফ্রেন্ড বলতে পারেন ও। তো ও কি করছে, আমার পিছনে লুকাইছে। এখন আমার মন চাইতেছে আমি দৌড় দিব, কিন্তু আমার পা শক্ত হয়ে গেছে, আমার পা জায়গা থেকে নড়তেছে না। মানে আমি তো মনে করেন শেষ। তো আমার নানা ভাই যখন গরুটা আমার সামনে আসলো, একবারে ঠাস করে গরুকে একটা থাপ্পড় না একটা ঘুষি দিছে, পরে গরুটা অন্য দিক দিয়ে ঘুরে গেছে। নাহলে ওই দিন মনে করেন যে আমি খুব হেভিলি। আমার এরকম আছে যে ছোটবেলায় গরু যখন করতো, তখন ওই আব্বু তখন ওই টিপস ছাতা গরু বাজারে যাবো, তুমি টিপস ছাতা নিয়ে যাও, রোদ্র আছে। তো দেখা যায় যে গরু আসলে আমি আগে ওই ইয়ার মধ্যে রাখতাম, ঠিক আছে, ভালো তো দিতাম, আসলে এটা অন্যদিকে দৌড় শুরু করতো, ঠিক আছে। অনেক মজা আসলে। তারপর বর্তমান সময় দেখতে পারবেন যে হাটগুলাতে গেলে বৃষ্টি, কাদা, কারণ প্রতিটা কোরবানিদের আগে এখন তো বর্ষাকাল আসলে, হ্যাঁ, বিগত কয়েকটা মৌসুম ধরে। তো এখন এমন হয় যে এই যে ধরেন গিরার উপর পর্যন্ত বা হাঁটুর খানিকটা নিচ পর্যন্ত পানি থাকে, গরুর বিভিন্ন সাইডে হাটের গোবরের পানি বা বিভিন্ন ময়লা পানি। বাট আসলে গরুর কেনাটা এতটা উৎসাহ দেয়, এই পানিগুলো পাড়াতেও একটু চিন্তা বোধ করি না, বরঞ্চ উৎসাহ নিয়েই যাই। আচ্ছা, আপনি এখন বলবেন যে গরু কিভাবে মেজারমেন্ট করবে একজন সাধারণ ক্রেতা, যখন তো বাজারে যাবে সবাই, হ্যাঁ, কিভাবে মেজারমেন্ট করবে, যে ওজন কেমন হতে পারে, এটা কি সম্পর্কে? আসলে গরুর ওয়েট, বর্তমানে সবচেয়ে গরুর ওয়েট মেজারমেন্ট পদ্ধতি হচ্ছে লাইভ ওয়েট, যেটা বিভিন্ন বড় বড় ফার্মগুলোতে বা মাঝারি ফার্মগুলোতে থেকে থাকে। কিন্তু গরুর হাটে সেভাবে সব ধরনের হাটে লাইভ ওয়েটের প্রচলনটা আসেনি। কিন্তু বর্তমান বিভিন্ন স্থায়ী হাটে কয়েকটা লাইভ স্কেলিং মেশিন আছে, কিন্তু এত পরিমাণ গরু থাকে বা ক্রেতারা যে গরুর ওয়েট করতে বলে, সেটা সঠিকভাবে পর্যালোচনা করা অথবা আপনার প্রতিটা গরু এভাবে উঠিয়ে মাপা সম্ভব হয়ে ওঠে না। তো দেখা যায় যে এছাড়া অনেকে ফিতার মাপ দিতে পারে। তো আমি ফিতার অ্যাকুরেট মাপটার একটা ফর্মুলা আছে, যেটা আপনি যে কোনো ব্রাউজ করলে, ইন্টারনেট ব্রাউজ করলে অথবা ইউটিউবে ভিডিও দেখলেও পেয়ে যাবেন কিভাবে ফিতার মাপ দিয়ে গরু কিনতে হয়। আসলে সূত্রটা আমার এখন পরিপূর্ণভাবে মনে নেই। এখন ফিতার মাপ দিয়ে তো সবাই তো ধরেন গরুর সামনে যেতে ভয় পায়, যদি একটু শাহিওয়াল টাইপের, একটু গুতানো টাইপের গরু হয়, একটু যদি গুতানো টাইপের গরু হয়, হ্যাঁ, এটা কিন্তু যাওয়া উচিত না। আপনি যদি আমাকে বলেন যে আপনি ফিতা দিয়ে মাপ দেন, আমি দিতে যাব না। কেন দিতে যাব না? কারণ ফিতাটা দিয়ে প্যাচ দিব, গরু তো ভাবতে পারে যে দড়ি দিয়ে বাঁধতেছে, গরু তো দিবে গুতা, গরু তো দিবে লাথি। তো এটা মূলত তাদেরই করা উচিত যারা খুব অভিজ্ঞ, যারা এগুলাকে ভয় না পায়।
মূলত এটা। আর একটা আছে যে দেখা যায় যে কেউ সাথে করে একটা গ্রামের একটা ছেলে অল্প শিক্ষিত, ও 2-3টা গরু পাললো, গরু পাইলা আপনার বিক্রি করলো বাজারে, তখন আমরা ওরে গরুর ব্যবসায়ী, গরুর ব্যাপারী বলি গ্রাম্য ভাষায়। আর সেক্ষেত্রে একটা শহরের ছেলে অথবা একটু শিক্ষিত, শহরের না গ্রামেরই একটা শিক্ষিত ছেলে একটা 2-3টাই গরুই পাললো, ঠিক আছে, সেম গরুই পাললো, পাইলা বিক্রি করলো, ওরে বলি আমরা এসে উদ্যোক্তা, তারপর সে অ্যাগ্রো বিজনেসম্যান, ঠিক আছে। এইটা কেন? না, আসলে বিষয়টা একসময় এই প্রচলনটা খুব বেশি ছিল, কিন্তু এই প্রচলনটা বর্তমানে ধীরে ধীরে কমে আসতেছে। এর কারণ হচ্ছে এখন যারা শহরে ফার্ম করে আমরা তাদেরকে গরুর খামারের মালিক বলে সম্বোধন বা অ্যাগ্রোর মালিক বলে সম্বোধন করে থাকি, কিন্তু বর্তমানে যারা গ্রামে গরু পালে আমরা তাদেরকে প্রান্তিক খামারি বলে থাকি। আসলে ব্যাপারী বা খামারি জিনিসটা আলাদা। খামারি হচ্ছে আপনি একটা জিনিস দীর্ঘদিন পেলে তারপর বিক্রি করছেন, আর ব্যাপারী হচ্ছে আপনি কোরবানি ঈদের আগে 10-15 দিন আগে বা 1 মাস আগে টার্গেট করলেন বিভিন্ন বাংলাদেশের মফস্বল থেকে গরুগুলো কিছুটা কমে এনে শহরের দিকে কিছুটা বেশিতে বিক্রি করার, সেটাকে বলা হয় গরুর ব্যাপারী। সো ব্যাপারী আর খামারির আঙ্গিকটা আলাদা। আচ্ছা, এখন আমার আরেকটা কোশ্চেন আছে। ধরেন আমি বাজারে গেলাম, ঠিক আছে, আর আপনি যেহেতু গরু ভালো জানেন, চিনেন, ঠিক আছে, মোটামুটি। এখন আমি আপনার বিশেষজ্ঞ হিসেবে আমি আসলে গরু চিনি না, সত্যি কথা, গরু ওইরকম ভাবে চিনি না, বাজারেও ওইভাবে যাওয়া হয় না, ঠিক আছে। এখন আপনারা নিয়ে গেলাম গরু কিনতে, আর সেক্ষেত্রে কি আপনি যখন দামাদামি করবেন সেক্ষেত্রে আপনাকে কি সবাই গরুর দালাল বলবে, ঠিক আছে? আসলে আপনি গরুর দালাল হইতে চান কিনা, বা এটা সম্পর্কে আপনি কি বলবেন? এই বিষয়ে আমার ধারণা হচ্ছে যে গরুর দালাল এই কথাটা সঠিক। এটাকে সবাই বলে, এটা সবাই বলুক বা না বলুক, এটা আসলে সবাই মজার ছলে বলে বা তাদের নিজেদের হাস্য রসিকতা থেকে বলে বা ভাবে যে ওনার সাথে আমাদের রিলেশনটা এরকম গুড, সো আমরা তার সাথে একটু মজা করতে পারি এই বিষয় নিয়ে। বাট মূলত বিষয়টা দালাল না। দালাল কোনটা? সেটা হচ্ছে যে হাটে দেখবেন এক ধরনের লোক থাকে যারা ওই ক্রেতা বিক্রেতার মধ্যে দিয়ে ঢুকে যায়, তো তারা এভাবে গরু ক্রেতার কাছ থেকে একটু টাকা খাওয়ার চেষ্টা করে, গরু কিনে বেচায় দিয়ে বিক্রেতার কাছ থেকে একটু খাওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে দালাল। যখন আপনি ধরেন আমাকে বলতেছেন যে ভাই আমার সাথে চলেন একটু ফিল্ডে গরুটা কিনে দেন, আমি আপনার সাথে যাব যে একটা গরু কিনে দেবে, সেটা হচ্ছে আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার সাথে গেলাম। আপনার এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স হয়েছে কখনো গরুর দালাল কথা শোনা? দুষ্টামি করে অনেকেই বলছে, কারণ আমি গরু নিয়ে অনেক কথা বলি, হাটে যাওয়ার মানে প্রায় সময় হাটে থাকি, গরু দেখতে ভালো লাগে, বিভিন্ন হাটে ঘুরি, সো এই জন্য অনেকে দুষ্টামি করে বলছে গরুর দালাল, গরুর ব্যাপারী, বাট দুইটার একটাও না। পৃথিবীতে কিন্তু আমরা অনেক ধরনের স্পেশালিস্ট দেখি, হ্যাঁ, আমার মনে হয় এই গরু স্পেশালিস্ট, ঠিক আছে, গরু বিশেষজ্ঞ নিয়ে মানে এইরকম অনুষ্ঠান করা এবং গরু বিশেষজ্ঞ পাওয়া, মানে কেন আপনার মানে এরকম এটার প্রতি ইয়া হলো? আসলে আপনি মনে করবেন যে শুধু আমি এরকম, আসলে শুধু আমি এরকম না। আপনি যদি ফেসবুকে গরু পাগল গ্রুপ লিখে বা কাউহার্ট বা গরু জাস্ট গরু লিখে সার্চ করেন, গ্রুপের এত পরিমাণ গরুর গ্রুপ আছে, এত পরিমাণ গরু পাগল মানুষজন আছে, আপনি দেখলে নিজেও আশ্চর্য হবেন। আসলে এই ভালোবাসাটা জন্মাইছে আমাদের ধর্মীয় অনুভূতি থেকে। কিভাবে চিনবো বল, একটু বলা যাবে? আসলে ভাই সুস্থ গরু চিনার বিভিন্ন উপায় আছে। যেমন সুস্থ গরুর বডির মুভমেন্টই থাকবে অন্যরকম। একটা গরু দেখবেন যে দাঁড়ায় আছে, সে ঝিমাচ্ছে, চোখ বন্ধ, নাড়াচাড়া করতেছে না, প্রপারলি ন্যাজ নাড়াচ্ছে না, ওই গরুটা দেখলেই বুঝেছে ওই গরুটা সুস্থ না। বা দেখবেন যে গরুটা যখন আপনি হাঁটাবেন, গরুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, গরুটা ঠিকমতো হাঁটতে চাচ্ছে না, বা গরুটার মল ত্যাগের সমস্যা দেখা দিতে পারে, যেমন কিছু গরু পাতলা পায়খানা করে থাকে, সো এই ধরনের গরুগুলো আসলে সুস্থ হয়। কিন্তু আপনার গরু বিশেষজ্ঞ বলতে পারি, গরু ডাক্তারও বলতে পারি, যেভাবে সে বিশ্লেষণ করতেছে। না না, গরুর ডাক্তার আসলে না। আর আচ্ছা, আপনি বিশেষজ্ঞ হয়ে ওঠা মানে কবে থেকে? হাট, যেটা আমরা গতানুগতিক গরুর হাট বলি, গরুর হাট ভার্সেস যদি আমি বলি যে ফার্ম, কোনটা থেকে কেনা প্রিফার করেন আপনি? আসলে আমি আমার জীবনে হাট থেকেও গরু কিনেছি, ফার্ম থেকেও গরু কিনেছি, তো আমার দুই ধরনের অভিজ্ঞতাই রয়েছে। কিন্তু আমার হাট থেকে কিনলে যে লাথি খাইতে হয়, কিন্তু ফার্ম থেকে কিনলে খাইতে হয় না, এই ধরনের? ফার্ম থেকে কিনাটা একটু সেফ, কারণ গরুর লাইভ ওয়েট চেক করা যায়, গরু তারা অনেক সময় বাসায় নিজেরা এসে ডেলিভারি দিয়ে দেয়। কিন্তু আসলে গরু কেনার মেইন যে মজাটা, অনেক গরু দেখবো, হাজার হাজার গরু দেখবো, ঘুরবো, গরু আদর করব, একটু বিভিন্ন সাসপেন্স আসবে, গরু দড়ি টড়ি ছুটে যাবে, এই সমস্ত বিষয়গুলো, বা গরু বাসায় নিয়ে আসবো নিজেরা হাট থেকে কিনে, ভাই কত নিল,
অ্যানসার দিব সবাইকে। এই জিনিসটার মজাটা ভাই অন্যরকম। কত নিল কত? হ্যাঁ ভাই আপনি জিতছেন, ঠিক ভাই আছে। আপনি জিতছেন বা আপনি হারছেন, ভাই ভাই দামটা আপনি কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে, মানে এই ধরনের কমেন্ট শুনতে এটা খারাপ আসলে লাগবে অনেক বলবো মজা, না, হ্যাঁ, বাট অনেক এগুলো মজা। শুনে আসতেছে, এগুলোতে আমরা অভ্যস্ত, এই জন্য আমরা হার্টটাই বেশি প্রেফার করি। আচ্ছা, রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে কিছু কিছু খামারি বা উদ্যোক্তারা বলতেছে গরুর বংশমর্যাদা, গরুর বংশমর্যাদার কারণে গরুর দাম নাকি অনেক বেড়ে যায়। সে তার খাবারের লাইফস্টাইল চেঞ্জ, গরুর জিমও নাকি আছে, ঠিক আছে, শুনতেছি। এটা সম্পর্কে আপনি কি বলবেন? আসলে যে জিনিসটা আপনি শুনেছেন সেই জিনিসটা আমিও শুনেছি, যে বংশমর্যাদা, উচ্চ গরুর- বংশমর্যাদা, উচ্চ নোবেল বংশ- সিরিজের গরু, হ্যাঁ। এরকম আরো বিভিন্ন তারপর হলো কথা আবার আছে। যে গরুর যে আপনার ইয়া আছে, পার্লারও আছে নাকি, গরুর ম্যাসাজ পার্লার, করার ইয়া। মাসাজ, তারপরে গরুর বিভিন্ন টাইপসের মালা পরায়, গরুর সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে। আসলে বিষয়টা এরকম না, গরু একটা প্রাণী, এখানে বংশমর্যাদার জন্য দাম খুব বেশি খুব কম এটা হওয়া উচিত বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, কিছু জাতের গরু যখন বাংলাদেশে ইম্পোর্ট করে, তো তখন দেখা যায় যে সেই গরুটা আনতে অনেক ট্যাক্স দেওয়া লাগে, যেহেতু সেটা খুব উন্নত জাতের গরু, বাহিরের গরু, সেখানে সেই গরুর দাম স্বাভাবিকভাবে বেশি হয়। বাট সেইটা কতটুকু বেশি, ধরেন একটা 1000 কেজি বাংলাদেশের যদি শাহিওয়াল জাতের গরুর কথা চিন্তা করি, ফ্রিজিয়ান ক্রস জাতের গরুর কথা চিন্তা করি, সেটার দাম যদি হয় ফ্রিজিয়ান ক্রসের 5 থেকে 6 লাখ টাকা। একটা 1000 জাতের শাহিওয়াল গরুর দাম যদি হয় 8 লাখ টাকা, 1000 কেজি ওজনের শাহিওয়াল গরুর দাম যদি হয় 8 লাখ টাকা, সেক্ষেত্রে 1000 কেজি বা 1200 কেজি ওজনের একটা ব্রাহ্মা গরু, যেহেতু এটা একটা বাইরের গরু, সেটা একসময় বাইরে থেকে ইম্পোর্ট করা হতো, কিন্তু এখন বাংলাদেশেও এটার প্রজনন Breed চলছে, বাংলাদেশে এটা ব্রিড হচ্ছে। তো এখন প্রথমের তুলনায় দাম আরো কমা উচিত ছিল। প্রথম দেখলাম যে 30 লাখ 40 লাখ টাকা দিয়ে সেল হচ্ছে আমেরিকান ব্রাহ্মা ব্রিডের গরুগুলো, বা ইন্দ্র ব্রাজিল 10-15 লাখ টাকা দিয়ে সেল হচ্ছে। তো এই ব্রিডগুলো এখন কমার কথা, যেহেতু এখন ব্রিড হচ্ছে বাংলাদেশে, আরো প্রজনন হচ্ছে গরু আমরা বাংলাদেশে বলতে পারি যে উৎপাদন হচ্ছে। বংশমর্যাদা কোনো বিষয় না, আসলে বংশমর্যাদা কোনো বিষয় না, গরু এটা হচ্ছে এক ধরনের বলা হয়তো যেতে জাত পারে বলতে পারি, বিভিন্ন জাতের, বা খামারিরা বা বিভিন্ন একটু বেশি প্রফিট হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এই জন্য 1 কোটি দাম চাচ্ছে, 1.5 কোটি দাম চাচ্ছে, বাট এটা এটা আসলে মোটেও কোনো কাম্য না। যৌক্তিকতা না। এটার কোনো যৌক্তিকতা নেই। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আশা করি গরু বাজারে আপনার সাথে দেখা হ্যাঁ, হবে। অবশ্যই দেখা হবে, কবে ঠিক আছে। যাবেন বলবেন, যে ঠিক আপনার আছে, সাথে আর গরু আপনার কিনবো। মূল্যবান পরামর্শ নিয়ে আমরা গরু কিনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।